পড়ছিলাম দিও তোমার মালাখানি কলমে আফসানা আশা শেষ পর্ব। রাত বেশি হলে রুচি ছাদে গেল। সারা দেশে শৈত্যপ্রবাহ চলছে। বেশ শীত পড়েছে। ঘন কুয়াশা ভারী হয়ে নেমে এসেছে ছাদের উপর। কুয়াশার চাদর পরা শহরটাকে খুব শান্ত দেখাচ্ছে। মিনিট খানেক বাদে আদনান এসে চুপচাপ পাশে দাঁড়ালো। রুচি তাকালো না ওর দিকে। ওর দৃষ্টি সামনের 10 তলা ভবন কাটিয়ে আকাশের দিকে। আদনান বলল, আপনার শীত করছে না? আদনানের আপাদমস্তক হুডিতে ঢাকা, হাত দুটো পকেটে। অন্যদিকে রুচির গায়ে শুধু একটা শাল। রুচি ফিরল আদনানের দিকে, বলল, শীত লাগলে কি করবে? জ্যাকেট খুলে আমাকে পরিয়ে দেবে, সিনেমার নায়কদের মতো? আদনান ঠোঁট উল্টালো। আপনি মজা করছেন আমাকে নিয়ে? মনে হয় করছি। আদনান উল্টো দিকে তাকিয়ে থাকলো। মেঝেতে পা ঠুকঠুকে শুরু করলো। নার্ভাসনেস কমলো তাতে কিছুটা। বলল, আপনি জানতে চাইবেন না আমি ফোন করতে চেয়ে করিনি কেন? কেন করনি বলো তো? আমি চেয়েছিলাম আপনি কৌতূহলী হন। কেন ফোন দিচ্ছি না সেটা ভাবতে ভাবতে অস্থির হয়ে উঠবেন। আমার ফোনের জন্য আমার প্রতি যেন আপনার আগ্রহ জাগবে। জেগেছে। উত্তর তো আপনি দেবেন। তোমার কি মনে হচ্ছে ধাঁধা দিচ্ছেন? মনে করো তাই। বুদ্ধিমত্তা যাচাই করছি। আদনান এক বিঘট সাইজের হাসি দিল। তার মানে এখন পরীক্ষা চলছে আমার? পরীক্ষা কিসের? রুচি বিস্মিত হলো। আমি ভেবেছিলাম এলিজিবল হব না। অ্যাপ্লিকেশন সাবমিট করার সাথে সাথে রিজেক্টেড। এখন তো দেখছি আমার বুদ্ধি যাচাই হচ্ছে। চান্স আছে কিছুটা। পাশ করে যাব কি মনে হয়? রুচি কথার পিঠে কথা বলল না। কিছুক্ষণ চুপচাপ কেটে গেল। কুয়াশা আরো ঘন হচ্ছে। শিশিরে মাথা ভিজে যাচ্ছে। আদনানের কাঁপুনি ধরে গেছে। নীরবতা ভেঙে বলল, জোকস এপার্ট, টেনশনে আমার জ্বর চলে এসেছিল। ধুম জ্বর মাথায় নিয়ে হাউমাউ করে কেঁদেছি আমি। এখনো জ্বর আছে। আসলে আমি জানি আপনি আমাকে না করে দেবেন। মুখে বড়াই করলেও ওই না শুনবার সাহস করতে পারিনি, তাই ফোন করিনি। এখানে এসে অপেক্ষা করছি। আপনি আসবেন জানতাম। বলতে বলতে ওর চোখ গড়িয়ে জলের ফোঁটা নেমে এলো। রুচিকে দেখতে না দিয়ে নিভৃতেই অস্ত্রটুকু মুছিয়ে নিল। বলল, আমার খুব কষ্ট হচ্ছে। কষ্ট হয়েছে। আগে কখনো আপনাকে পাবার আশা করিনি। অন্য একজনের সাথে আপনাকে দেখে আমার ঈর্ষা জাগত, কিন্তু কষ্ট পেতাম না। যখন থেকে আপনাকে চাইতে শুরু করেছি, পাবো বলে আশায় বুক বেঁধেছি, তখন থেকেই প্রচণ্ড কষ্ট পাচ্ছি। আপনি যে আমাকে ফিরিয়ে দেবেন সেটা জানি আমি, তবুও ভয় পাচ্ছি। কষ্ট হচ্ছে। কিন্তু তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমরা কমিটেড না। ইভেন আমি কখনো তোমাকে পজিটিভ রেসপন্স দেইনি। আমাকে দেখো তৌহিদের সাথে আমার সম্পর্ক গুনতে গেলে 2 হাতের আঙুলের কম পড়ে যাবে। কতগুলো বছর সবাই জাজ করেছে আমাকে। কেন দুর্বল হয়ে যাচ্ছি, কেন কাঁদছি। কেউ কেউ স্ট্রং হতে বলেছে। কিন্তু একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা কতখানি অসহ্যকর সেটা আমি টের পাচ্ছি। সবাই বলে আমি নাকি তৌহিদের চাইতে বেটার ডিজার্ভ করি, কিন্তু বেটার তো আমি চাইনি। আই ওয়ান্ট হিম অনলি। এখনো চান? না, সম্ভবত। আমার খুব কান্না পাচ্ছে। আকাশ বাতাস কাঁপিয়ে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু তৌহিদের প্রতি কোনো অনুভূতি আসছে না। ভালোবাসতাম যাকে, সেই মানুষ তৌহিদের প্রতি আমার কোনো ফিলিংস নেই। কিন্তু ওই সম্পর্কটা, ওটাতে ঘিরে এত মায়া। মেয়েরা সম্পর্কের ওই মায়াটুকু কোনোদিন ছেড়ে আসতে পারে না। রুচি কাঁদলো খানিকক্ষণ। হুট করে বলল, আই ওয়াজ রিয়েলি ওয়েটিং ফর ইউর কল। আদনান সকচিত হলো। হ্যাঁ, এত বছরে একটা সম্পর্কে থেকেও তোমার আমাকে অ্যাপ্রোচ করাটা, আই ডোন্ট নো। আমার মনে হচ্ছিল আই ওয়াজ ফলিং ফর ইউ। রুচি থামলো একটু। বুক ভরে শ্বাস নিয়ে বলল, সেম ইনসিডেন্ট তৌহিদের সাথেও ঘটেছে। অন্য একজনকে ভালো লেগে গিয়েছিল ওর। আসলে কি জানো, মানবিক এই অনুভূতিগুলো তো আমাদের হাতে নেই। কখনো প্রেমে পড়ব, কখন প্রেম আসবে না, কাকে ভালোবাসবো, কার প্রতি অনুভূতি তৈরি হওয়া উচিত না, এগুলো কোনো কিছুই টাইমস অ্যান্ড কন্ডিশন মেনে চলে না। এদের ফাংশন কম্পিউটারে প্রোগ্রাম করা নেই। তাহলে তৌহিদ আর আমার মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে, বেশ বড় পার্থক্য। কিন্তু সেটা অনেক সময় আমরা অনুধাবন করতে পারি না, বুঝতে পারি না। ওই অনুভূতিকে বাড়তে দিয়েছে, নার্সারিং করেছে, যত্ন করেছে। একই সময়ে আমাকে ইনফেরিয়র ফিল করিয়েছে, আর আমি সেসবের কিছুই করিনি। তোমার প্রতি আমার অনুভূতি তৈরি হচ্ছে। সেটা রিয়েলাইজ করবার পরে আমি নিজেকে প্রশ্ন করলাম, কেন আমি তোমাকে পছন্দ করছি। আমার মন আমাকে অনেকগুলো উত্তর দিল। প্রথমত, যখন তুমি আমাকে প্রপোজ করেছ, তখন আমি অনেক ভলনারেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার ব্রেকআপ হচ্ছে, আমি অনেক দুঃখ পাচ্ছি।
অনেকের ধারণা মতে সুসাইড করে ফেলার মতো কষ্ট পাচ্ছি। তুমি হলে সেই অর্থই সমুদ্রে ভেসে আসা খড়কুটো। আমার অবচেতন মন তোমাকে আঁকড়ে ধরতে চাইছে। তোমার প্রতি দুর্বল হওয়ার আরেকটা কারণ, কোথাও না কোথাও আমার মন রিভেঞ্জ নিতে চাইছে। তৌহিদকে দেখিয়ে দিতে চাইছে ও যে রুচিকে অবহেলা করেছে, সেই রুচি রূপে গুণে সেরা, সর্বে সর্বা। এটাও হিউম্যান ইনস্টিংক্ট। নিজেকে সেরা হিসেবে অ্যাকনোলেজমেন্ট পাওয়ার চেষ্টা করেই মানুষ। আমিও ব্যতিক্রম নই। আমার চাইতে কম বয়সী ছেলেদের কাছেও আমি অ্যাট্রাকটিভ, এটা প্রমাণ করতে মন আগ্রহী হয়ে উঠেছিল। সাবকনসিয়াস মাইন্ড আমার ব্রেন নিয়ে খেলছিল। দেন ওই খেলাটা আমি থামিয়ে দিলাম। প্রোস অ্যান্ড কনস নিয়ে চিন্তা করতে শুরু করলাম। হোয়াই ইউ অ্যান্ড হোয়াট নট। আদনানের দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। রুচির ব্যাখ্যা বিশ্লেষণে আদনান ওকে বিচলিত করছে। ও বলতে চাইলো জাস্ট লাভ মি, নাথিং এলস। লিসেন। কেন তোমার প্রতি অনুভূতিটাকে কন্টিনিউ করব, সেটার অনেকগুলো কারণ আছে। ইউ আর গুড লুকিং, রেসপন্সিবল, ওয়ার্ম হার্টেড, কেয়ারিং, ইউটি। কিন্তু মেজর প্রবলেমটা যেটা, সেটা তুমিও জানো। আমাদের বয়সের ডিফারেন্স, এটা এখনও সামাজিক ট্যাবু। অনেক সফল উদাহরণ আছে। এরকম অনেক কাপল হ্যাপি লাইফ লিড করছে। হাদিসের উদাহরণ দিয়ে জায়েজ করে নেওয়া যায়। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আই উইল নট ফিট ইনটু দিস। একটা সম্পর্ক আমার শেষ হলো এই বয়স নিয়ে কথা শুনতে। আবার তোমার সাথে একই জিনিস রিপিট হবে। তোমার বাবা মা আছেন, ফ্যামিলি আছেন, তাদের এক্সপেকটেশন আছে। রুচি, পৃথিবীর কোনো বাবা মাই সন্তানের রিলেশনশিপ সহজে অ্যাকসেপ্ট করে না। ঝামেলা তারা করেই। আমি তাদেরকে বোঝাবো, আপ্রাণ চেষ্টা করব। যদি তারা না বুঝেন, না মানেন, ফাইট করব। তারা মানবে না বলে তারা বেটার একটা অপশন দিল আমাকে, আর আমি সেটা হাসি খুশি মেনে নিলাম, এমন তো হবে না। একটু আগে আপনি বললেন বেটার না, আপনি ওই মানুষটাকে চেয়েছিলেন। আমি শুধু আপনাকে চাই। মাকে বাবাকে ম্যানেজ করে ফেলবো। রুচি দীর্ঘশ্বাস চাইলো। তৌহিদের মুখে শুধু অজুহাত শুনেছে গত কয়েকটা মাস। মা মানছে না, মা মানবে না, মা এই বলেছে, মা সেই বলেছে। কখনো বলেনি মাকে ম্যানেজ করে ফেলবো। এই ছেলেটা এত প্রাণ শক্তি কোথায় পাচ্ছে? ঠান্ডা বাড়ছে। রুচির নাক কান বরফ হয়ে গেছে। ও কথা শেষ করতে চাইল। বলল, আদনান, আমি না আর এনার্জি পাচ্ছি না ফাইট করবার। প্লিজ, আমি কতটা বিধ্বস্ত ছিলাম সেটার সাক্ষী একমাত্র তুমি। তাই তুমি বুঝবে। দ্বিতীয়বার একই জার্নি আমার প্রাণে সইবে না। আমি তোমাকে খুব ভালো একটা মেমোরি হিসেবে মনে করব, যে আমার তীব্র ব্যথায় একটু উপশম দিয়েছিল। আদনান অনুনয় করল, রুচি প্লিজ, আমি কখনো আপনাকে কষ্ট পেতে দেব না। যত পথ পাড়ি দিতে হয় আমি একা যাব, একা সব বোঝা বইব, যুদ্ধটা একা করব, আপনার গায়ে আঁচ লাগতে দেব না। আমি এখন প্রস্তুত নই। আমি এখনই প্রেম বিয়েতে যাব না, সময় নেব। মাকে নিয়ে কিছুদিন দূরে বেড়াবো বলে ঠিক করেছি। মাঝে সাথে ছুটি নিয়ে একটু ঘুরে দেখব দেশটার আনাচে কানাচ, একটু স্থির হব। আদনান মরিয়া হলো। আমি অপেক্ষা করব, যতদিন লাগে ততদিন। সবাই অপেক্ষা করতে চাইছে কেন? দুই হাত নাড়ল রুচি। না, কোনো অপেক্ষা না। আমি কারো কাছে সংকল্প করতে চাই না, কারো কাছে অপরাধী হয়ে থাকতে চাই না। আমি অবশ্যই জীবনে সেটেল হব, সংসার করব, জীবন আগে বাড়ব, কিন্তু সেটা তোমার সাথে নয়। আমার সময়টা খুব খারাপ যাচ্ছে, তাই দুর্বল হয়ে পড়েছিলাম তোমার প্রতি। এই দুর্বলতা জীবনসঙ্গী পছন্দ করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভূমিকা রাখতে পারে না। এই দুর্বল আবেগকে আমি প্রশ্রয় দিইনি। ওটা একটা ক্ষণস্থায়ী স্মৃতি। এখনই কাউকে আমার জীবনের সাথে জড়াবো না। জীবনসঙ্গী পছন্দ করার সময় এটা নয়। এখনই বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা নেই আমার, আর এটা জরুরিও নয়। সত্যি ফিরিয়ে দিলেন। রুচি মাথা নাড়ল। আমিও জানতাম তোমাকে এখানেই পাবো। এই কথাগুলো বলতেই এসেছিলাম। তোমার জন্য আমার আন্তরিক শুভকামনা থাকলো। জীবনে অনেক সুখী হও। আর একটা উপদেশ দেব, লাইফ হ্যাক বলতে পারো। কেউ যদি তোমাকে যত্ন করে, তার প্রতি দায়িত্বশীল থেকো। রুচি ছাদ থেকে নামতে শুরু করলে আদনান পেছনে এলো। চলে যাচ্ছেন? সত্যি আপনি তো কাওয়ার্ড। নিজের মনের কথা শুনলেন না। আপনার মন আমাকে অ্যাপ্রুভ করেছে। আপনি ভয় পাচ্ছেন। মানুষ কি বলবে, ফ্যামিলি কি বলবে, এসবে ভয় পাচ্ছেন। রুচি থামল না। হয়তো কথাগুলো আদনান সঠিক বলেছে, কিন্তু রুচির সময়টা সঠিক নয়। দিন পেরোলো, মাস পেরোলো, বছরও ঘুরে গেল। 1 জানুয়ারি রুচি পার্লারে এসেছে। ব্রাইডাল ফেসিয়াল করিয়েছে। ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হবে। কিন্তু আয়নার সামনে ওকে অসন্তুষ্ট দেখালো। কালো দেখাচ্ছে কেন এত? বিউটিশিয়ান বলল, পোর্স খুলে গেছে আপু।
ব্লাড সার্কুলেশন বেড়েছে, এই জন্য ত্বক লালচে হয়ে কালো দেখাচ্ছে। 2 দিন পরেই দেখবেন স্কিন গ্লো করছে। বিয়ে কবে? পরশুদিন। মেকআপ খুব সুন্দর বসবে আপু, একদম চিন্তা করবেন না। এর আগেও আমি আপনার স্কিন কেয়ার করিয়েছি, এই ফেসিয়ালটা আপনাকে স্যুট করবে। রুচির ফোন বাজলো, রিসিভ করে ও বলল পার্লারে আছি। ওই প্রান্ত থেকে বলল মন খারাপ মনে হচ্ছে। না দেখি বুঝে ফেললে? গলার স্বরেই বুঝেছি। এতদিনে এইটুকু তো বুঝি, তাই না? পরশু অনুষ্ঠান, এদিকে ফেসিয়াল করার পরে ভূতের মতো দেখাচ্ছে আমাকে। অনুষ্ঠানে কেমন যে লাগবে আমাকে। কোন ভূত? সাতচন্নি নাকি শ্যাওড়া গাছের পেতনি? আমি কখনো ভূত দেখিনি, দেখতে ইচ্ছে করছে, আসবো তাই? ওই প্রান্ত থেকে হাসির শব্দ শোনা গেল। খুব ছেলে মানুষই হয়ে যাবে, তাই না? আচ্ছা থাকুক, পরশু তো দেখা হচ্ছেই। তুমি তো চিরদিনের জন্যই আমার কাছে আসছো, ওইটুকু ধৈর্য ধরাই যায়। রুচিও হাসলো। করব ছেলে মানুষই, লোকে কি ভাববে? ছেলে মানুষই হয়ে যাবে কিনা এসব 7-5 ভেবে ভেবে করা হয়নি অনেক কিছু। ইদানিং সেই সব কিছু করতে ইচ্ছে করছে। ছেলে মানুষীও। শিওর? কথা ফিরিয়ে নেবে না তো? আসছি কিন্তু। রুচি পার্লার থেকে বের হয়েই অদূরে মাহমুদকে দেখতে পেল। কাছাকাছি এসে বলল, শুধু তো ভূত না, নার্ভাসও দেখাচ্ছে। কি হয়েছে? রুচি মাথা নাড়ল, বলল চলো হাঁটি, বাসা তো কাছেই। এটা কি আরেকটা ছেলে মানুষের ইচ্ছা পূরণ? মাহমুদ পাশাপাশি হাঁটতে হাঁটতে বলে, কি হয়েছে? ভাবছি, অনেক কিছু ভাবছি কয়েকদিন ধরে। যত সময় এগিয়ে আসছে তত বেশি টেনশন লাগছে। কি এত ভাবছ? টেনশনে কপালে কয়েকটা ভাঁজ ফেলে রেখেছ? ভাবছি অনেক কিছুই। এই যেমন, আমি কি সত্যিই কোনোদিন তোমাকে ভালোবাসতে পারবো, সুখী হতে পারবো, নাকি ভান করছি সব? শুধু ভালো আন্ডারস্ট্যান্ডিং বা আমাদের এই ভালো বন্ধুত্ব কি যথেষ্ট হবে? এসব চিন্তায় আমার খুব অস্থির লাগছে। যত সময় এগিয়ে আসছে ততই ভয় করছে। মাহমুদ হাসলো, শান্ত শব্দে বলল, আমি ব্যাংকার, দেনা পাওনার হিসাব খুব ভালো বুঝি। কোন দেনা সুদ সহ ফেরত আসবে আর কিভাবে ফেরত পেতে হবে আমি খুব ভালো করেই জানি। আমার সময় মতো আমি আমার পাওনা বুঝে নেব, তোমাকে চিন্তা করতে হবে না। রুচি আশ্বাস পাওয়ার আশায় বলল, সত্যি আদায় করে নিতে পারবে? আমি ভালোবাসা চাই, ভালোবাসতেও চাই। না পারলে কি বকবে? আমি কিন্তু বয়সে বড় হয়ে অনেক, আমাকে বকা যাবে না। বয়স্ক মানুষকে সম্মান দিতে হবে। রুচি মুখ বাঁকালো। আচ্ছা, বয়সে ছোট বলে বকা খাওয়ার ভাগিদার শুধু আমি, এটা কেমন কথা হলো? সত্যি কি রেগে গেলে নাকি এইটুকু কথাতে? কথা যতটুকু হোক, রাগিয়েছে যখন রাগ ভাঙাও। মাহমুদকে অসহায় দেখালো, হাত কষলে বলল, কি করলে রাগ ভাঙবে? রুচি হেসে ফেলল। অকারণ রাগ করে দেখলাম কেমন লাগে। ভালোই লাগে কিন্তু। বেশ, আইসক্রিম খাওয়াও। এই শীতে আইসক্রিম? এটা কিন্তু তোমার আরেকটা ছেলে মানুষের প্রজেক্ট। হলোই বা, আমার তো অনেক ভালো লাগছে এসব ন্যাকামো করতে। মাহমুদেরও খুব ভালো লাগছে এই উচ্ছ্বাস ভরা রুচিকে দেখতে, কিন্তু সেই কথাও বলল না। কিছু ভালো লাগা প্রকাশ করতে নেই, বোকার মধ্যে পুষে রাখতে হয় কিছু অনুভূতিকে। কিছু কথা বলবার জন্য অপেক্ষা করতে হয় সুন্দরতম সময়ের। কিন্তু অপেক্ষা যে দুরূহ হয়ে আসছে সেই কথা কি রুচি জানে? মাহমুদ সন্তপনে একটা হাত বাড়িয়ে দিল রুচির দিকে। রুচি ওর হাতটা ধরবে একটু। সামনের 2 দিনের সমুদ্র সমান অপেক্ষা পেরিয়ে যেতে তবে কিছুটা কম কষ্ট হতো। সমাপ্ত।